আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি সারাদিনের প্রধান প্রধান ঘটনা এবং যে খবরগুলো শিরোনাম হিসেবে শীর্ষস্থানে ছিল সেই খবরগুলোকে আবার একটু ফিরে দেখা, কিছুটা বিশ্লেষণ, এই কাজগুলো আমরা করার চেষ্টা করি। অনেকগুলো খবর আজকে ছিল, মোটামুটি দিনভর গণমাধ্যমে আমরা দেখেছি যে ঘটনার ঘটা। তবে সকাল থেকে আমরা যে খবরটির দিকে একটু বাড়তি নজর ছিল সেটি হলো যে জয়পুরহাটে বাস এবং ট্রেনের সংঘর্ষে 12 জন নিহত হয়েছেন এবং 8 ঘন্টা উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। আমরা সারাদিন আমাদের জয়পুরহাট প্রতিনিধি এটিএন নিউজের রফিকুল ইসলাম রফিকের পাঠানো খবর আমরা দেখেছি, আমাদের সঙ্গে তিনিও আছেন। এই পর্যায়ে আমরা তার কাছে শুনে নেব দিন শেষে সেখানকার কী অবস্থা, এবং বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাফাজ্জল হোসেন, এই দুজনকে আমরা আপাতত এই কানেক্ট করছি আমাদের সঙ্গে একটু আলোচনায়। আমরা ইঞ্জিনিয়ার তাফাজ্জল হোসেনের কাছে একটু পরে যাব, তবে রফিকুল ইসলাম রফিকের কাছে একটু শুনে নিতে চাই। আমরা 8 ঘন্টা পরে দেখলাম যে রেল যোগাযোগ আবার নতুন করে শুরু হয়েছে। তো দিন শেষে আপনি সেখানকার পরিস্থিতি আমাদেরকে কি আর নতুন জানাবেন? সারাদিন তো আমরা আপনার খবর দেখলাম। আমরা আরেকটা ব্যাপারে বুঝতে চাই যে রেলওয়ের তদন্ত কমিটির কথা আমরা শুনছি যে এটা তদন্ত করে দেখবে, এবং গেটকিপার যার দায়িত্ব ছিল যথাসময়ে গাড়ি আটকানোর, তিনি সেখানে ছিলেন না, তিনি পলাতক, এরকম অনেক খবর শুনছি। দিন শেষে আপনার কাছে পুরো দিনের একটি সারাংশ, একেবারেই ছোট করে 2 মিনিট। জি, আপনাকে ধন্যবাদ। সকাল 6টার দিকে পার্বতীপুর থেকে রাজশাহীর দিকে উত্তরা ট্রেন যাচ্ছিল। এমন সময় রেলগেট এলাকায় যাত্রীবাহী বাস গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে ঘটনাস্থলে 10 জন নিহত হয়, তারপর হাসপাতালে 2 জন নিহত হয়। এদের সৎকারের জন্য আমাদের জয়পুরহাটের জেলা প্রশাসক শরীফুল ইসলাম উনি আচ্ছা, আমরা একটু বুঝতে চাই জয়পুরহাটে এই ধরনের ঝুঁকিপূর্ণ বা অরক্ষিত রেল ক্রসিং কতগুলো আছে? মানে অতীতে যদি সাম্প্রতিক কিছু দুর্ঘটনা বা ঘটনার খবর পরিসংখ্যান দিয়ে যদি আমাদেরকে একটু বলতে পারেন। জয়পুরহাটের ইতিপূর্বে ঘটনা ঘটেছে। জয়পুরহাটে 2006 সালে আক্কেলপুর উপজেলা আমুট রেল ক্রসিং, ওখানে প্রায় 35 জন বাস যাত্রী নিহত হয়েছিল। সেটি এরকম অরক্ষিত একটি রেল ক্রসিং ছিল, তাই তো? অরক্ষিত রেল ক্রসিং ছোট বড় মিলে 32টি অরক্ষিত রেল ক্রসিং এখনো আছে জয়পুরহাট জেলার মধ্যে। জয়পুরহাট জেলায় যে সীমানা আছে এর মধ্যে এখনো ছোট বড় 32টি অরক্ষিত রেল ক্রসিং আছে, যে রেল ক্রসিং গুলোতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। আচ্ছা, অরক্ষিত রেল ক্রসিং অর্থ মানে যেখানে কোনো গেটকিপার বা গেটম্যান থাকেন না, আর এছাড়া গেটকিপার গেটম্যান আছেন এবং যখন ট্রেন আসবার সময় হয় তখন ব্যারিকেড নামিয়ে দেওয়া হয়, এরকম রেল ক্রসিং কয়টি আছে? এরকম প্রায় 6-7টি আছে জয়পুরহাটে, যেখানে গেট নেমে দেওয়া হয়, রেল ক্রসিং এ গেটম্যান থাকে। আমরা দেখি সারা দেশেই দেখি যে যেগুলো আসলে অরক্ষিত নয় এরকম রেল ক্রসিং এও আমরা দেখি যে যখন আসলে ট্রেন আসবার সময় হয় এবং গেটকিপার তিনি হয়তো ব্যারিয়ার নামাচ্ছেন, তখন আমরা অনেক যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল বা ত্রিচক্রযানকে দেখি যে এর মাঝখানেও আসলে কোনো রকমে কিছুটা রং সাইড দিয়ে গেলেও যদি সুযোগ পাওয়া যায় তারা আসলে পার হবার চেষ্টা করেন, এর ফলে একটা ঝুঁকি তৈরি হয়। এই প্রবণতা জয়পুরহাটে কিরকম, বা এটিকে ঠেকানোর জন্য সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি তৎপরতা? এই প্রবণতা জয়পুরহাটে লেগে আছে, কারণ এখন মানুষ একটু সচেতন হলো, রেল কর্তৃপক্ষ অসচেতন। যারা রক্ষিত রেল ক্রসিং এ যারা গেটম্যান থাকে এরা অধিকাংশ রাতের সময় ঘুমিয়ে থাকে। এরকম অহরহ জয়পুরহাটে ঘটনা ঘটে। কিছুদিন আগে জয়পুরহাট তেঘর এলাকায় একটা মানে 2 মিনিটের জন্য বেঁচে গেছে আর কি, মানে দুর্ঘটনা আজকে চূড়ান্তভাবে ঘটলেও এর আগেও আসলে ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল অনেকবারই। আমাদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাফাজ্জল হোসেন আছেন। তাফাজ্জল হোসেন, আপনাকে আমরা মাঝে মধ্যেই ট্রেন বিষয়ক নানা আলোচনায় আমাদের সঙ্গে পাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাই আজকেও আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা অরক্ষিত রেল ক্রসিং এই শব্দটির সঙ্গে অনেক পরিচিত, এবং গত 20 বছরে বাংলাদেশের গণমাধ্যমে এ নিয়ে অসংখ্য রিপোর্ট নিশ্চয়ই আপনি নিজেও দেখেছেন এবং
আপনার বক্তব্য সেখানে আমরা দেখেছি কখনো কখনো। তো জয়পুরহাটের যে ঘটনাটি ঘটলো সেখানে কেন ঘটলো সেটি আমরা মোটামুটি সারাদিনে বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে এটি নিউজের খবর থেকে আমরা জেনে গিয়েছি। একটা ব্যাপার আমরা একটু প্রক্রিয়া একটু বুঝতে চাই, আপনি ভেতরে থেকে নিশ্চয়ই ব্যাপারটা ভালো জানবেন। যখনই কোনো একটি দুর্ঘটনা ঘটে তারপরে একটি তদন্ত কমিটি গঠিত হয়। আমরা দেখি যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, খবর ওখানেই শেষ, পরদিন থেকে এই ঘটনার কোনো ফলো আপ আমরা আসলে দেখি না। তদন্ত কমিটি আসলে কি করে এবং তারা যে সুপারিশ বা তারা যে প্রতিবেদন দেয় তারপরে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ তারা কি কি ধরনের পদক্ষেপ নেয় ভবিষ্যতে যাতে আর দুর্ঘটনাটি ওই অরক্ষিত ক্রসিংয়ে যেন আর না ঘটে, এরকম কোনো পদক্ষেপ কি নেওয়া হয় কিনা আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদেরকে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি রেলের একজন সাবেক কর্মী হিসাবে প্রথমে আজকের দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আসলে এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, তবে এটাকে প্রতিরোধ করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একটা সার্বিক পরিসংখ্যান দেখি, বাংলাদেশ রেলওয়েতে ৩১০০ কিলোমিটারের মতো রেল লাইন আছে। ৩১০০ কিলোমিটারের মতো রেল লাইন আছে এবং সেখানে ২৬০০ লেভেল ক্রসিং গেট আছে। এই ২৬০০ লেভেল ক্রসিং গেটের মধ্যে ১৪০০ অথবা ১৩০০ আছে বৈধ অর্থাৎ অনুমোদিত, আর ১৩০০ লেভেল ক্রসিং গেট আছে যেগুলা অনুমোদনহীন ভাবে রেলকে না জানিয়ে বা রেলের অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে। বাংলাদেশ রেলে যেসব লেভেল ক্রসিং গেট গুলাকে অনুমোদন করে দিয়েছে সেখানেও সবগুলোতে কিন্তু গেট ব্যারিয়ার এবং গেটম্যান নাই। দেখা যাচ্ছে যে যেসব জায়গাতে গেট ব্যারিয়ার আছে সেখানেও সম্প্রতি দুর্ঘটনা ঘটছে। তো এগুলোর কারণ আপনি যে প্রসঙ্গটা উঠিয়েছেন যে প্রত্যেকটা দুর্ঘটনার পরেই একটি হয় এবং তদন্ত কমিটি রিপোর্ট দেয় কিনা এবং তার উপর কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। আসলে রেলওয়ের যে দুর্ঘটনাগুলো হয় সেগুলোর কতগুলো ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ সিরিয়াস দুর্ঘটনা, হেড অন কলিশন, এরকম কোন দুর্ঘটনায় লোকজন মারা যাওয়া, কোন দুর্ঘটনায় ইঞ্জিন কোচ নষ্ট হয়ে যাওয়া ইত্যাদির বিষয়ে স্পেসিফাইড কোড রয়েছে যে যদি কোনো দুর্ঘটনায় লোকজন মারা যায় তাহলে সেখানে একটি তদন্ত হবে। একটি নয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ২-৩টি তদন্ত কমিটিও গঠন করা হয়। আপনি জানেন বাংলাদেশ রেলের ২টি অঞ্চল আছে, ৪টি বিভাগ আছে। প্রথমত বিভাগ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। রেলওয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিগন্যাল ডিপার্টমেন্ট এবং ট্রাফিক ডিপার্টমেন্ট, এই ৪ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয় খতিয়ে দেখার জন্য যে কার দোষে দুর্ঘটনাটি ঘটেছে এবং এই দুর্ঘটনাটাকে প্রতিরোধ করা যেত কিনা, কিংবা যদি নাও গিয়ে থাকে প্রতিরোধ করা, ভবিষ্যতে কিভাবে প্রতিরোধ করা যাবে এই সম্পর্কে রিপোর্ট দেওয়ার জন্য কমিটি করা হয়। তারপরে সেই তদন্ত কমিটি যে প্রতিবেদনটি দেয় তারপরের পদক্ষেপগুলো কি হয়? জি, আমি তারপরের পদক্ষেপগুলো প্রকৃতপক্ষে যখন তদন্ত কমিটি কোনো ব্যক্তিকে তদন্ত দায়ী করে বা কোনো কর্মকর্তা বা কর্মচারীকে দায়ী করা হয় তখন কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ রেল ব্যবস্থা গ্রহণ করে। এটি হয়তো গণমাধ্যম যথাযথভাবে জানতে পারে না, গণমাধ্যমকে জানানো হয় না, কিন্তু দায়ী ব্যক্তিকে অবশ্যই শাস্তির আওতায় আনা হয়। আপনি যদি এই মুহূর্তেও খোঁজ নিয়ে দেখেন, দেখবেন বাংলাদেশ রেলের হয়তো ৫০ জন কর্মচারী বরখাস্ত অবস্থায় আছে, ৫০ জন ১০০ কর্তার হয় কর্মচারী ইনক্রিমেন্ট উইথহেল্ড হয়ে আছে, অথবা কাউকে হয়তো ওএসডি করে রাখা হয়েছে। আসলে ব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু এই ব্যবস্থাটি সবসময় গণমাধ্যমের কাছে দেওয়া হয় না, কিংবা গণমাধ্যম এই আমাদের দেশে আমরা এখানে কি আসলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে, আমরা যদি আজকে জয়পুরহাটের এই দুর্ঘটনাটা নিয়ে যদি একটু আলাপ করি, যে এখানে দায়ী ব্যক্তিকে শাস্তি দেওয়ার মাধ্যমেই কি আসলে কাজ শেষ, নাকি এটাকে আরো কিভাবে নিরাপত্তা বাড়ানো যায়, কিভাবে দুর্ঘটনা ঝুঁকি আরো কমিয়ে আনা যায়, এই বিষয়ে কি কোনো বাড়তি পদক্ষেপ নেওয়া হয় কিনা? জি, এই বিষয়ে বাড়তি পদক্ষেপ আপনি যে আমি যে পরিসংখ্যানটা দিয়েছিলাম যে আমাদের অনেকগুলো লেভেল ক্রসিং গেট যেখানে কোনো গেট ব্যারিয়ার নাই বা গেটম্যান নাই, আসলে এইসব গেটম্যান গুলোকে গত ৩-৪ বছরে অন্তত ৪০০ লেভেল ক্রসিং গেটে যেসব লেভেল ক্রসিং গেটের অনুমোদন ছিল না, গেট ব্যারিয়ার ছিল না, গেটম্যান ছিল না, সেগুলোতে কিন্তু গেট ব্যারিয়ার দেওয়া হয়েছে, গেটম্যান দেওয়া হয়েছে এবং সেগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে।
এবং এটা প্রতিরোধ করার জন্য আরো যে লেভেল ক্রসিং গেটগুলো যেগুলো অরক্ষিত অবস্থায় আছে, যেগুলোর কোনো অনুমোদন নাই, সেগুলোকেও যাতে অনুমোদন দেওয়া হয় এই ব্যাপারে কিন্তু রেলের কর্মকর্তাদের পক্ষ থেকে সুপারিশ রয়েছে। অর্থাৎ যখনই কোনো তদন্ত কমিটি গঠন করা হয় তাৎক্ষণিকভাবে শাস্তি গ্রহণ করা তো হয়ই, তদুপরি এ ধরনের ঘটনা যাতে না ঘটে সুপারিশ তারা রাখে এবং সেই সুপারিশ পর্যায়ক্রমে কার্যকর করা হয়। আমরা আপনার সঙ্গে গত কয়েক মাসে বা গত কয়েক বছরে একটা বিষয় নিয়ে কিন্তু অনেকবার আলাপ করেছি, সেটা হলো বাংলাদেশের রেলওয়ের চেহারা বদলে যাচ্ছে। এটি বিশ্বের অন্যান্য দেশের আধুনিক রেল ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশেও একটা আধুনিক রেল যোগাযোগ প্রতিষ্ঠিত করার জন্য সারা দেশ জুড়েই কাজ চলছে। নতুন নতুন রেলপথ তৈরি হচ্ছে, নতুন ধরনের রেলগাড়ি আসছে এবং নতুন নতুন রেলপথ সম্প্রসারণ করা হচ্ছে। এরকম অনেক উন্নয়নের কথা কিন্তু আমরা আসলে শুনছি এবং তার কিছু ফলাফল আমরা ধাপে ধাপে দেখছি, যেটি আমাদেরকে আশাবাদী করে তোলে। কিন্তু একই সঙ্গে আপনি যে হিসেবটি বলছিলেন যে বিপুল সংখ্যক লেভেল ক্রসিং এবং একই সঙ্গে তার মধ্যে প্রায় অর্ধেকের মতো হচ্ছে অরক্ষিত অথবা অবৈধ। তো অবৈধ বা অরক্ষিত যাই হোক, এর ফলে তো দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং রেল কর্তৃপক্ষকে না জানিয়ে এ ধরনের লেভেল ক্রসিং হয়তো স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে, কিন্তু রেল কর্তৃপক্ষ তো অবশ্যই তাৎক্ষণিকভাবে না হলেও একদিন দুদিন পরে, কারণ রেলগাড়ি তো ওই পথ দিয়ে যায়, ফলে রেল কর্তৃপক্ষ নিশ্চয়ই সেটি জানতে পারছে। ব্যবস্থা নিতে দেরি হচ্ছে কেন? না, ব্যবস্থা নিতে দেরি হচ্ছে এজন্য যে আপনি দেখুন একটি লেভেল ক্রসিং গেট তৈরি করা বা অনুমোদন দেওয়া কিন্তু ব্যয় সাপেক্ষ। অর্থাৎ একটি লেভেল ক্রসিং গেট যখন দেওয়া হয় সেখানে যিনি দায়িত্ব পালন করবেন তার জন্য একটি ঘর তৈরি করে দিতে হয়, দুই পাশে দুটি গেট ব্যারিয়ার তৈরি করে দিতে হয় এবং আপনি জানেন যে ইন্টারন্যাশনাল আর আইএলওর কনভেনশন অনুযায়ী একজন লোক 8 ঘন্টার বেশি ডিউটি করতে পারে না। কোনো একটি লেভেল ক্রসিং গেটকে বৈধতা দেওয়ার সাথে সাথে সেখানে 3 জন গেটম্যান স্থাপন করতে হয়। অর্থাৎ 3 জন গেটম্যানের বেতন ভাতা, তার পেনশন, তার ভবিষ্যৎ কর্মপন্থা, ওখানে গেট ব্যারিয়ার স্থাপনের জন্য খরচ, গেটম্যান যেখানে বসে কাজ করবে তার জন্য একটি ঘর তৈরি করার খরচ, সবকিছু মিলিয়ে এখানে একটা বিপুল খরচ আনতের ব্যাপার। এই খরচগুলো বাংলাদেশ রেলে কিন্তু অতীতে করতে রাজি ছিল না, কারণ তখন তাদের আর্থিক সামর্থ্য ছিল না। বর্তমানে বাংলাদেশ রেলের যে উন্নয়নের কথা আপনি বলেছেন, সারা দেশের লোকই জানে যে বর্তমানে বাংলাদেশ রেলের বিপুল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করছে এবং তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে গত 3 বছরে 400 লেভেল ক্রসিং গেটকে কিন্তু তারা বৈধতা দিয়েছে। সেখানে গেটম্যানের থাকার জন্য ঘর তৈরি করে দিয়েছে, সেখানে গেট ব্যারিয়ার বসিয়েছে এবং প্রত্যেক গেটে 3 জন করে গেটম্যান স্থাপন করেছে। সুতরাং ব্যবস্থা আপনি নেওয়া যে হচ্ছে না বলছিলেন সেটা যে কিন্তু প্রত্যেকটি নয়, লেভেল কিন্তু ক্রসিং এ মানে 3 জন করে কর্মী নিয়োগ এবং তাদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা, সারা বছরে এই 3 জন মানুষের পেছনে যত বেতন ভাতা বাবদ যত খরচ হয়, সেই খরচ একবারে যদি করে স্বয়ংক্রিয় কোনো পদ্ধতি যদি চালু করা যায় যে ট্রেন আসার 1-2 মিনিট আগে স্বয়ংক্রিয়ভাবেই ব্যারিয়ার পড়ে যাবে, যেটা আসলে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এই ব্যবস্থা এবং বাংলাদেশেও আসলে পাইলট প্রকল্প কোথাও কোথাও চালুর কথা আমরা শুনেছি অতীতে। তো এই ব্যবস্থাটির দিকে কেন রেলওয়ে জোর দিচ্ছে না? না, এই ব্যবস্থাটার দিকে রেল জোর আসলেই তো হচ্ছে প্রথমত মানুষ কি করে, মানুষ তার বেসিক নিড গুলা পুরা করে। বাংলাদেশ রেলের আপনি জানেন যে গত আমরা যদি পাক ভারত স্বাধীনতার পর থেকে চিন্তা করি, বাংলাদেশের সময় থেকে চিন্তা করি, বাংলাদেশ রেলের কিন্তু তেমন কোনো উন্নয়ন হয়নি। 2009 সাল থেকেই একমাত্র আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ রেলের প্রতি সরকার নজর দিয়েছে। সরকার এখানে একটা আলাদা ডিভিশন করে দিয়েছে, এখানে একজন মন্ত্রী দিয়েছেন এবং রেলের জন্য বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশ রেলে 30 না, বছর মেয়াদী নিশ্চয়ই একটি রেলওয়ে উন্নতি পরিকল্পনা হচ্ছে, গ্রহণ উন্নয়ন করেছে। হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে আশাবাদী করে তোলে। আমরা একটি আনন্দপূর্ণ কমফোর্টেবল জার্নি আমরা ট্রেনে করতে পারবো, সেই বিষয়গুলো আমাদেরকে এক ধরনের ভরসা দেয়। কিন্তু একই সঙ্গে যেখানে মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন, সেই বিপদের ঝুঁকিগুলো কমিয়ে আনাও নিশ্চয়ই একটি বড় অগ্রাধিকারে থাকা উচিত। আমরা এই বিষয়টি নিয়ে আসলে বুঝতে চাই এবং রেলওয়ের কর্তা ব্যক্তি যারা আছেন, যাদের হয়তো এই দায়িত্বটি বা সিদ্ধান্তটি নেবার কাজ, তারা নিশ্চয়ই বিষয়গুলো ভাববেন, আমরা আসলে এই আশাটি রাখতে চাই। অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাফাজ্জল হোসেন আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে এটিএন নিউজের জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকও আছেন, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জয়পুরহাটে আজ ভোর 6টায় যে বাস এবং ট্রেনের যে দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে, সেই দুর্ঘটনা
কেন্দ্র করে আমরা আসলে একটু বিশ্লেষণ করে বুঝবার চেষ্টা করছিলাম যে আসলে বাংলাদেশের রেলপথের অরক্ষিত এবং হাজার হাজার যে লেভেল ক্রসিং রয়েছে তার মধ্যে ঝুঁকিপূর্ণ এবং অরক্ষিতগুলোর আসলে কি অবস্থা এবং কি ভাবছে বাংলাদেশ রেলওয়ে এবং কি করণীয়। আমরা নানা প্রসঙ্গে এই অনুষ্ঠানে একটু কথা বলার চেষ্টা করি। সাম্প্রতিক সময় অনেক রকম সহিংসতার ঘটনায় সেলফ ডিফেন্স এই শব্দটি কিন্তু আবারও বেশ আলোচনায় এসেছে। অনেক তরুণ তারা কিন্তু আগ্রহী হয়ে উঠেছেন এই সেলফ ডিফেন্সের কলা কৌশল শিখে নেবার বিষয়ে। বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন, এবার সেরকম একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি কিয়োকুশিন কাই কারাতের একজন চর্চাকারী এবং এদেশীয় একজন প্রধান পুরোধা বলা চলে তাকে, কারাতে ব্ল্যাক বেল্ট, তিনি 4th ডান। আমাদের সঙ্গে আছেন বিশ্ব কারাতে অর্গানাইজেশন বাংলাদেশ শাখার প্রধান আব্দুল্লাহ মোহাম্মদ হোসেন। আব্দুল্লাহ মোহাম্মদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। আজকে যে প্রসঙ্গে আপনার সাথে কথা বলছি, আমরা একটু আগে খবরে দেখছিলাম যে বাংলাদেশে প্রথমবারের মতো শিন কিয়োকুশিন কাই শৈলীর কারাতের প্রথমবারের মতো ব্ল্যাক বেল্ট পরীক্ষা হলো। এর আগে বোধহয় এই পরীক্ষাটি দেশের বাইরে জাপান বা অন্য কোনো দেশে গিয়ে এই পরীক্ষাটি দিতে হতো। বাংলাদেশে প্রথমবারের মতো এই পরীক্ষাটি দিয়ে সম্ভবত 5 জন শিক্ষার্থী আজকে ব্ল্যাক বেল্ট পেয়েছেন এবং আরও একজন যিনি ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডিগ্রি বা ফার্স্ট ডান ছিলেন তিনি সেকেন্ড ডানে উত্তীর্ণ হয়েছেন। আমরা একটু বুঝতে চাই যে তার মানে গত কয়েক বছর নিশ্চয়ই বাংলাদেশে কারাতে চর্চার ক্ষেত্রে কিছু উন্নতি হয়েছে, যে কারণে বাংলাদেশেই এখন পরীক্ষা দেয়া যাচ্ছে। আপনার কাছে শুনতে চাই এই পুরো পেছনের ঘটনাটি। জি, ধন্যবাদ নরজ ভাই এবং আপনাদের এটিএন বাংলার এটি নিউজের সঙ্গে আছেন দর্শক। জি জি, এটিএন নিউজের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এটা আগে হওয়া সম্ভব, মানে এখন নতুন করে আমরা কিয়োকুশিন কাই এই অর্গানাইজেশনের যে ব্ল্যাক বেল্ট পরীক্ষা এটা কিভাবে নেওয়া যাচ্ছে, মানে বিষয়টা হচ্ছে যে আমাদের এই পরীক্ষাটা নেওয়ার জন্য মানে একজন ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডানের পরীক্ষা নেওয়ার জন্য যিনি পরীক্ষা নেবেন তাকে অবশ্যই 3rd ডান হতে হবে এবং সেকেন্ড ডানের পরীক্ষা নেওয়ার জন্য যিনি পরীক্ষা নেবেন তাকে অবশ্যই 4th ডান হতে হবে। তো এটা যেহেতু ফুল কন্টাক্ট মার্শাল আর্ট, ফুল কন্টাক্ট কারাতে, ফুল কন্টাক্ট মার্শাল আর্টে বাংলাদেশ আমরা আগে থেকে একটু পিছিয়ে ছিলাম, এটা অনেক পরে আমাদের দেশে এসছে। এবং আগে যেটা হতো মানে নন কন্টাক্ট কারাতে খুব বেশি ছিল, এখনো আছে। তো আমাদের ফুল কন্টাক্ট কারাতে বাংলাদেশে আমরাই প্রথম, মানে আমাদের দ্বারাই শুরু হয়। তো আমি গত বছর ব্ল্যাক বেল্ট 4th ডান অর্জন করাতে আমি একজন সেকেন্ড ডান, মানে ফার্স্ট ডান থেকে যদি সেকেন্ড ডানে পরীক্ষা দিবেন এরকম পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার যোগ্যতা অর্জন করি। এই জন্য আমরা বাংলাদেশে প্রথমবারের মতো এবার শুরু করলাম। ইনশাআল্লাহ এখন থেকে প্রতি বছর আমরা মানে বাংলাদেশে ব্ল্যাক বেল্ট এই ফার্স্ট ডান বা সেকেন্ড ডান এই ব্যাপারটা সম্পর্কে আসলে আমাদের ধারণা খুব বেশি পরিষ্কার নয়। আপনি যদি একটু ছোট করে বুঝিয়ে বলেন যে ফার্স্ট ডান সেকেন্ড ডান এটা এর অর্থ কি? আচ্ছা, বিষয় হচ্ছে যে আমাদের এই আপনারা দেখে থাকবেন কারাতের যে বিভিন্ন বেল্ট যেগুলো থাকে, মানে হোয়াইট বেল্ট, অরেঞ্জ বেল্ট, এই বেল্ট গুলো তো হোয়াইট থেকে ব্রাউন বেল্ট পর্যন্ত আমরা এটাকে কিউ বলি। মানে এখানে একটা পরীক্ষা দিলে বেল্ট চেঞ্জ হয় এবং কিউ মানে হচ্ছে ক্লাস। আর ব্ল্যাক বেল্ট হয়ে গেলে এটাকে আমরা বলি ডান বা ডিগ্রি। ব্ল্যাক বেল্টের পরে বেল্টের রং চেঞ্জ হয় না। আপনি প্রথমবার যখন ব্ল্যাক বেল্ট পাবেন ওটাকে বলা হয় ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডান। ফার্স্ট ডানের পরে 2 বছর কমপক্ষে প্রশিক্ষণ নিলে আপনি ব্ল্যাক বেল্ট সেকেন্ড ডানের জন্য পরীক্ষা দিতে পারবেন। সেখানে আপনার ব্ল্যাক বেল্টটা সেম থাকবে, 2টা ডিগ্রি ওখানে অ্যাড হবে। এভাবে 3rd ডান, 4th ডান, 5th ডান, 6th ডান, এভাবে করে আপনার যত বেশি আপনি প্রশিক্ষণ করবেন তত বেশি আপনার কত ডিগ্রি ডান আপনি অর্জন পর্যন্ত করবেন। আসলে যাওয়া সম্ভব? আমাদের শিন কিয়োকুশিন কাই অর্গানাইজেশনের যিনি আমাদের প্রতিষ্ঠাতা এবং এই কিয়োকুশিন স্টাইলের যিনি জনক সোসাই মাস ওয়ামা, উনি ব্ল্যাক বেল্ট 10 ডান ছিলেন। তো ওনার পরে আমরা সম্মানসূচক ভাবে কাউকে 10 ডান পর্যন্ত আমরা মানে অ্যালাউ করি না। একজন সর্বোচ্চ 9 ডান পর্যন্ত যেতে পারেন এবং সাধারণত 6 ডান পর্যন্ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে, এবং 6 ডানের পর থেকে 7 ডান, 8 ডান, 9 ডান এগুলো আপনার অর্গানাইজিং ক্যাপাবিলিটির উপরে, আপনি কি কতগুলো ব্ল্যাক বেল্ট তৈরি করলেন, আপনি কি করলেন এই আর্ট প্রসারের জন্য, এবং আপনার সামাজিকভাবে আপনার অবদান কি, এগুলোর উপর বিবেচনা করে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা ফুল কন্টাক্ট
ধারা এবং আরেকটি হচ্ছে নন কন্টাক্ট ধারা। আমরা তো এটাকে আসলে জি। একটি ক্রীড়া শৈলী হিসেবে জানতাম যে কারাতে এটি স্পোর্টসের একটি বিষয়। তো ফুল কন্টাক্ট মানে কি পরস্পরকে আঘাত করবে বা এরকম কোনো বিষয় রয়েছে? একটু যদি বুঝিয়ে বলেন। বিষয়টা হচ্ছে, হ্যাঁ, বিষয়টা অনেকটা এরকম। ফুল কন্টাক্ট মার্শাল আর্টস এর ক্ষেত্রে মানে আপনি যখন প্রতিযোগীর সাথে মানে যার সঙ্গে আপনি ফাইট করছেন, তাকে আপনি সম্পূর্ণ জোরেই মারবেন এবং সম্পূর্ণ ভাবেই মারবেন, সেখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। এবং নন কন্টাক্টের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে, যেমন গ্লাভস পরা হয়, আপনি দেখবেন বিভিন্ন ধরনের গার্ড পরা হয়, যেন তারা বেশি জোরে যদি অ্যাক্সিডেন্টলি লেগেও যায় আঘাতপ্রাপ্ত না হয়। এবং নন কন্টাক্টের ক্ষেত্রে কিছু স্পোর্টস রুল দেয়া থাকে, যে এইখানে মারার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে। আর ফুল কন্টাক্ট কারাতের ক্ষেত্রে মানে আমাদের এই কিউকুশিন বা শিন কিউকুশিন কারাতের ক্ষেত্রে আমরা ফুল কন্টাক্ট যেটাকে বলে থাকি, যে এখানে ফাইটে ফুল আপনি ফুল ফোর্সে একজনকে মারবেন এবং ড্যামেজ করার মতো করেই মারবেন। আর এই জন্যই ট্রেনিংটাই ভিন্ন হয় ফুল কন্টাক্ট আর নন কন্টাক্ট। কারণ আপনি তো শুধু পুরোপুরি মারলেই হবে না, আপনি যাকে মারছেন সেও যেন আপনার ওই পরিমাণ অ্যাটাকটাকে হজম করতে পারে, ওই পরিমাণ অ্যাটাকটা এন্ডিওর করতে পারে। এই জন্য তাকে ফিজিক্যালি আমরা ট্রেনিং এর মাধ্যমে ওইরকম ফিট করে তুলি। ট্রেনিং এর মাধ্যমে তার এন্ডিওরেন্সটা ওই পর্যায়ে যায় যে একজন ফুল কন্টাক্ট প্রতিযোগীর সাথে ফাইট করলে যেন তার ওরকম ফিজিক্যাল ড্যামেজ না হয়। মানে এই প্রশ্নটি আসলে করতে চাইছিলাম আপনার কাছে যে এই অনুশীলন করার ক্ষেত্রে কেউ কি শারীরিকভাবে যদি গুরুতরভাবে আহত হন বা এই ধরনের ঝুঁকি থাকে কিনা, বা ঝুঁকিগুলো যদি সামনে চলেই আসে সেক্ষেত্রে কি ধরনের সুরক্ষা ব্যবস্থা, কি ধরনের প্রস্তুতি? দেখেন, ঝুঁকির কথা বা আপনি যদি দুর্ঘটনার কথা বলেন, এটা তো ক্রিকেট ফুটবলেও হতে পারে। এখন ক্রিকেট খেলার মতো যেই যেই ক্রিকেটের যে বল বা ক্রিকেট আপনি দেখলেন বাংলাদেশেও তো একজন ক্রিকেটার, উনি প্র্যাকটিস করার সময় ওনার মাথায় আঘাত লেগে উনি মারা গেছেন, এরকম ঘটনাও মানে বাংলাদেশে ঘটেছে। বা এটা অ্যাক্সিডেন্টের কোনো আপনি কোনো গ্যারান্টি দিতে পারেন না। কিন্তু অবশ্যই আমরা যখন ট্রেনিং করাই, একজন প্রতিযোগী যখন আমাদের এখানে প্রথমে আসে, ওনাকে প্রথম দিনই আমরা ফাইট দিয়ে দেই না কারো সঙ্গে, বা ওনাকে প্রথম দিনই ফাইটে নামানো হয় না। উনি একটা বেসিক সময় পর্যন্ত তাকে আমরা ফিজিক্যাল ট্রেনিং গুলি করাতে থাকি। উনি টেকনিক শিখতে থাকেন, পাশাপাশি উনার ফিজিক্যাল ফিটনেসের জন্য, উনার এন্ডিওরেন্স বাড়ানোর জন্য আমরা ধরেন 3 থেকে 4 মাস তাকে প্রশিক্ষণ দিই। 3 থেকে 4 মাস প্রশিক্ষণ পরে তারপরে আমরা তাকে আস্তে আস্তে ফাইটে নিয়ে আসি। তখন দেখা যায় যে তার শরীর অলরেডি ওই এন্ডিউরেন্স পর্যায়ে চলে গেছে এবং শরীর তার ডেভেলপ হওয়া শুরু হয়েছে। তো সেই জন্য কোনো ধরনের মেজর দুর্ঘটনা এখানে এখন পর্যন্ত এইভাবে কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমাদের সঙ্গে ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজও যুক্ত হয়েছেন, তার সঙ্গে পরে যুক্ত হচ্ছি আমরা, তাকে কিছুক্ষণ অপেক্ষায় রাখছি। আব্দুল্লাহ মোহাম্মদ হোসেন, আমরা আপনার কাছে যে বিষয়টি শুনছিলাম তখন, যে আমরা ফুল কন্টাক্ট কারাতে সম্পর্কে আমাদের ধারণাটি স্পষ্ট ছিল না, কিছুটা পেলাম ধারণা সেই নতুন করে। আমরা একটু আপনার কাছে শুনবো যে সাম্প্রতিক সময়ে কারা আসলে এই কারাতে অনুশীলন চর্চা বা শিখতে আগ্রহী হচ্ছেন, তারা কারা এবং কি উদ্দেশ্য থেকে শিখছেন। আমরা শুরুতে বলছিলাম সেলফ ডিফেন্সের কথা। তো সেলফ ডিফেন্সের এই ব্যাপারটি অনেকের মুখে মুখে এখন আলোচনায়, অনেকেই প্রয়োজনীয়তা অনুভব করছেন যে এটা শিখে রাখা দরকার। তো এক্ষেত্রে আসলে এই ধরনের ফুল কন্টাক্ট কারাতে কতখানি কার্যকর হচ্ছে, কতখানি মাঠ পর্যায়ে কাজে লাগছে, আপনাদের অভিজ্ঞতা থেকে কি বলেন? জি, ধন্যবাদ নরস ভাই। বিষয়টা হচ্ছে যে আত্মরক্ষার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, মানে আপনি যখন একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনে পড়বেন, তখন আপনি আসলে জানেন না, ওখানে কোনো নিয়ম থাকবে না, ওখানে কোনো আপনার কোনো এরকম প্ল্যানিং থাকবে না যে আপনি কি করতে পারবেন বা কিভাবে কি করতে হবে। বিষয়টা হচ্ছে যে ফুল কন্টাক্ট কারাতে সবচেয়ে বেশি কার্যকরী এই ক্ষেত্রে, মানে আপনি যদি সেলফ ডিফেন্স চিন্তা করেন। কারণ ফুল কন্টাক্ট কারাতে ট্রেনিং এর মাধ্যমে একজন মানুষ শারীরিক ভাবেই তার এন্ডিওরেন্স অনেক বেড়ে যায়। মানে আপনি যদি তাকে চড় থাপ্পড় কিল ঘুষিও মারা শুরু করেন, তাহলে সে ফিজিক্যালি ওটাকে এন্ডিওর করতে পারবে। আর একটা মানুষ যখন ফিজিক্যাল পেইন বা ফিজিক্যাল বিষয়টাকে এন্ডিওর করতে পারে, তখনই সে কিন্তু ফাইট ব্যাক করার ক্ষমতাটা রাখে। একটা মানুষকে আপনি একটা মানে সে যদি একটা চর মানে লাগে তার, আর সে যদি মানে ধরেন মাথা ঘুরে পড়ে যায়, উনি যাই জানুক ওনার এটা কাজ করা শুরু করবে না, যে উনি কত উপরে কিক করতে পারে বা উনি কিভাবে ফ্লিপ করতে পারে। এগুলো আসলে ফিল্মের আমরা বা বিভিন্ন স্পোর্টস মার্শাল আর্টে যেগুলি দেখি, এগুলি বাস্তব জীবনে আসলে কাজে আসে না। বাস্তব জীবনে কাজে আসার জন্য আপনাকে শারীরিকভাবে অবশ্যই ওই পরিমাণ শক্তি, ওই পরিমাণ স্ট্রেংথ, এন্ডিউরেন্সটা আপনার অর্জন করতে হবে। তারপর আপনার টেকনিক গুলো কাজে লাগবে। এবং
আপনি এই 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 ধারণা থেকেই আসলে ওই ফুল কন্টাক্ট কারাতের দিকে মানুষের ঝুঁকাটা একটু বেশি হচ্ছে। মানে সমসাময়িক যে কিছু ঘটনা বাংলাদেশ হলো তারপর থেকে আরো বেশি, মানে ইভেন আমি বলবো যে প্যারেন্টসরাও আগ্রহী হয়ে হয়ে উঠছে তাদের ছেলে মেয়েদেরকে এই এই ফুল কন্টাক্ট স্টাইলে দেওয়ার জন্য। আমরা যখন তাদেরকে এক্সপ্লেইন করি তারা আরো বেশি আগ্রহী হয়। সাম্প্রতিক সময়ে অনেকেই তাহলে আগ্রহী হচ্ছেন। আরেকদিন আপনার কাছে আর একটু বড় করে শুনবো যে আপনাদের কার্যক্রম এবং তৎপরতা বিষয়ে। আজকে আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্তই, আপনাকে ছেড়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা অসংখ্য বলছিলাম, ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ওয়ার্ল্ড কারাতে অর্গানাইজেশনের বাংলাদেশ শাখার প্রধান এবং মুখ্য প্রশিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ হোসেনের সঙ্গে। আগেই জানিয়েছিলাম যে ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজ আমাদের সঙ্গে আছেন। মাসুদ পারভেজের সাথে এই পর্যায়ে একটু আলাপ করতে চাই। তার আগে যে খবরটি নিয়ে তার সাথে আলাপ করবো সেই খবরটি আমরা একটু আমাদের সামনে খুলে রাখি। মাসুদ পারভেজ কেমন আছেন? এই আপনার সাউন্ড কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আপনার ওখানে সাউন্ড কি অন করা আছে? মাইক্রোফোন অন করা আছে? একটু চেক করবেন। একদম এবার কি ঠিক শোনা আছে, যাচ্ছে? পেয়ে গেছি। যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে এলাম, যে আমরা খেলার খবরে দেখি একটি দল জিতেছে, একটি দল হেরেছে, তো এটি আসলে আলাদা করে আর নতুন আলোচনার জন্ম দেয় না যদি বিশেষ কিছু না ঘটে। বিশেষ কিছু, কেউ হয়তো সেঞ্চুরি করলেন, কেউ হয়তো হ্যাট্রিক করলেন, বা এরকম বড় কিছু একটি করলেন, মাইল ফলক কোনো কিছু একটা স্পর্শ করলেন। কিন্তু আজকে যে ঘটনাটি আসলে আপনার সঙ্গে আলাপ করতে এলাম সেটি হলো ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচ। এই ম্যাচে ভারত হেরেছে, অস্ট্রেলিয়া জিতেছে। এই খেলার পরিসংখ্যান বা রেকর্ড বুকে হয়তো এই কথাটি লেখা থাকবে যে ভারত হেরেছে, অস্ট্রেলিয়া জিতেছে, কিন্তু তারপর আমরা আলাপ করতে এলাম কারণ এটি আসলে খেলার বাইরেও নতুন কিছু আলোচনা জন্ম দিয়েছে। আমরা দেখেছি যে 96 বছর পর সব ব্যাটসম্যান ভারতের, তারা তাদের প্রত্যেকের ব্যক্তিগত রান ছিল 0 থেকে 9-এর মধ্যে, এবং তাদের দিবারাত্রি টেস্টে এই সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার একটি রেকর্ড। এই রেকর্ড তারা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন। তো আপনার কাছে শুনতে চাই, নিশ্চয়ই আপনি খেলার খবরটি দেখেছেন বা খেলাটিও নিশ্চয়ই দেখেছেন, কি মনে হলো আপনার, কি হলো ব্যাপারটা? না, আমার কাছে প্রথমে যেটা মনে হয় যে আসলে আজকে টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার জন্য যে দিনটি গিয়েছে, মানে ইট ওয়াজ ওয়ান অফ দোজ ডেজ। মানে এটা হয়তো 10, 20, 30 বা 40 বছর পর পর একদিন আসে, এরকম একটা দিন। হ্যাঁ, আপনি যদি দেখেন যে ওদের যে আগের যে সর্বনিম্ন টেস্ট স্কোর যেটা ছিল 42 রানের, সেটা সেই 1970-এর দশকে সেই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। আপনি দেখেন কত বছর পর এরকম একটা দিন আসলো। আসলে মানে আমার কাছে যেটা মনে হয় যে এটা নিয়ে হয়তো অনেক সমালোচনা হচ্ছে বা অনেক আলোচনা বা নেতিবাচক আলোচনারও হয়তো জন্ম নিচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে যেটা বললাম যে এরকম দিন হয়তো 30-40 বছর বা 20 বছর 10 বছরে একবার আসে। হ্যাঁ, তার মানে এই না যে এই দলটা খারাপ বা এরকম কিছু আর কি। মানে আমি অন্তত সেই দৃষ্টিকোণ থেকে দেখি না। সে ধরেন অনেক দলেরই কিন্তু এরকম সময় আসে। আমরা এমন না যে ইতিহাসে এরকম স্কোর আর হয়নি। তবে যেটা হচ্ছে যে মানে ইন্ডিয়ার জন্য একটু ব্যতিক্রমী মনে হচ্ছে, কারণ আমরা গত বেশ কয়েক বছর ধরে এই দলটার যে সাফল্য এবং দেশের বাইরে যে জেতার সক্ষমতা এবং খুব ভালো টেস্ট দল হয়ে ওঠা, সেই দৃষ্টিকোণ থেকে আসলে একটু বিস্ময়করই ছিল। যেমন সকাল মানে প্রথম ইনিংসে তারা ব্যাটিং করার পর যেভাবে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে চেপে ধরেছিল, লিড নিয়েছিল, মানে একটা জমজমাট লড়াইয়ের আমরা আভাস পাচ্ছিলাম। সেই তুলনায় আজকের দিনটি আসলে খুব বিস্ময়কর একটি দিন ছিল। আমরা তো সাম্প্রতিক গত এক দশকে যদি বিশ্ব ক্রিকেটে ভারতের পারফরমেন্সের দিকে যদি তাকাই, ভারত কিন্তু বরাবরই একটি শক্তিশালী দল। র্যাঙ্কিংয়ের অবস্থানও আসলে সেই ব্যাপারটি প্রতিফলিত করে, এবং এই ধারাবাহিকতায় তারা তাদের শক্তি সামর্থ্যের যে আওয়াজটি তারা আসলে সবসময় দিয়ে থাকে। তো এর মাঝখানে হঠাৎ করে বড় ধরনের একটি ছন্দ পতন, এবং ফলে আগামী কিছুদিন হয়তো ভারতকে এই লজ্জা হয় না আর কি। তা আমার মনে হয় যেটা হচ্ছে যে মানে অন্য যে ক্রিকেট বলে খেলা হয়, আপনি শর্টার ফরম্যাটে সাদা বল কিংবা টেস্ট ক্রিকেটে লাল বল এবং ওই সাদা বলের সঙ্গে কিন্তু এটার কিছু বেসিক পার্থক্য আছে। বিশ্বজুড়েই ক্রিকেটাররা সেটা বললে আসছেন। কিছু বেসিক পার্থক্য আছে। আমার কাছে যেটা মনে হয় যে এই খেলাটা যেহেতু খুব রেগুলার বেসিসে হয় না, পিঙ্ক বলের খেলাটা, এবং একটা লম্বা বিরতি দিয়ে দিয়ে হয়, আমার মনে হয় যে আসলে এই ধরনের দুর্ঘটনায় আসলে যে কোনো দলেরই যে কোনো সময় পড়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এটা কিন্তু খুব রেগুলার বেসিসে হয় না। বিভিন্ন দেশের ডোমেস্টিক ক্রিকেটে যখন পিঙ্ক বলে খেলা হয় সেটাও কিন্তু মানে খুব অফেন না, মানে খুব
মানে নিয়মিত ভিত্তিতে হয় না আর কি। ঠিক আছে, তো আমার মনে হয় যে ভারতের আজকের যে বিপর্যয় সেটাতে হয়তো সেই নিয়মিত না খেলা, এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মতো একটা বোলিং অ্যাটাক, অনভ্যস্ততা এবং অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং অ্যাটাক, আমার মনে হয় যে সবকিছুর একটা মিক্সচার ছিল যে আজকের এই ব্যর্থতায়। আমরা দেখি যে যদি বাণিজ্য এবং সমর্থক এই দুটো ব্যাপারের যে বিশাল পরিধি, তাতে ভারত খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ বিশ্ব ক্রিকেটে। এবং আমরা গত কয়েক বছরে বিভিন্ন ক্রীড়া বিশ্লেষণ, সাংবাদিকদের মুখে এরকম কথা আসলে মাঝে মধ্যে একটু কানাঘুষা শুনে থাকি যে বিশ্ব ক্রিকেটের যে নিয়ম বা যে রীতি বা যে পদ্ধতি বা যে পরিস্থিতি ভারতের জন্য অনুকূল নয়, বা ভারত যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেই নিয়মটি আসলে শেষ পর্যন্ত আইসিসি নাকি বদলে ফেলে, এরকম আমরা শুনি। আসলে আমরা জানি না এটার কতখানি ভিত্তি রয়েছে। তো এরকম আপনি কিছুক্ষণ আগে গোলাপি বলের কথা বলছিলেন টেস্টে, যেটি হয়তো ভারত কমফোর্টেবল নয়। তো এই টেস্টের এই বিপুল পরাজয় তো না, মানে 36 রানে গুটিয়ে যাবার যে একটি বড় রকম লজ্জাস্কর একটি রেকর্ড ভারত নিশ্চয়ই ভুলে যেতে চাইবে। তো এই ঘটনার পরে আসলে কি কোনো পরিবর্তন ক্রিকেটের নিয়ম কানুন বা অন্যান্য ফিক্সচার বা কোনো কিছুতে আপনি কি কিছু দেখতে পান? না, আমার মনে হয় যে মানে এই গোলাপি বলের যে কনসেপ্টটা, এটাতে আসলে খুব বেশি বোর্ড বিরোধিতা করেছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে আপনি দেখবেন যে বিশ্বজুড়েই কিন্তু ক্রিকেট কালচারে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। হ্যাঁ, আপনি দেখবেন আমরা বাইরে কোথাও না যাই, আপনি যদি আমাদের বাংলাদেশের দিকে তাকান, তাই না, আপনি দেখবেন যে এখন কিন্তু প্রচুর ক্রিকেট টুর্নামেন্ট হয়, বিভিন্ন কর্পোরেট টুর্নামেন্ট হয়, বিভিন্ন ব্যাংকের টুর্নামেন্ট হয়। আমি বলছি মানে খেলার মূল ধারার বাইরে যেটা আর কি, বা বিভিন্ন জেলা শহরে যে টুর্নামেন্ট গুলি হচ্ছে, আপনি দেখবেন যে আস্তে আস্তে কিন্তু আমাদের ক্রিকেট আগে এক সময় আমরা দেখতাম যে বিভিন্ন জায়গায় খেলার টুর্নামেন্ট হতো, আপনি দেখবেন যে এটা টি-20 টুর্নামেন্ট হচ্ছে। ঠিক আছে, টি-20 এই থাবাটা কিন্তু জানি যে আসলে এটার মধ্যে আসলে সব দেশেরই সমর্থন ছিল। যেমন বাংলাদেশ গত বছর ইন্ডিয়াতে গিয়ে পিঙ্ক টেস্ট খেলেছে কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই, বাংলাদেশ রাজিও হয়েছিল, কিন্তু না, একটা ধারণা ছিল যে বাংলাদেশের বিপর্যয় ঘটতে পারে। হ্যাঁ, এবং সেটি ঘটেও ছিল, যদিও এই ভারতের মাত্রায় না, আজকের ভারতের মাত্রায় না। তা আমার মনে হয় যে আসলে মানে এটা হয়তো মানে এই পিঙ্ক বলের যে টেস্ট, আমার মনে হয় না, হ্যাঁ, এটা এটা নতুন একটা কনসেপ্ট। হ্যাঁ, এবং এই কনসেপ্টটা নিয়ে আমার মনে হয় যে সামনে বোধহয় আরো কাজ হবে। আপনি এখন হয়তো আমরা নিয়মিত মানে খুব লম্বা বিরতি দিয়ে দিয়ে একটা পিঙ্ক বলের টেস্ট দেখতে পাই। আমার ধারণা এরপরে বিষয়টা আরো নিয়মিত হবে। আমরা করোনা ভাইরাসের কারণে, বৈশ্বিক মহামারীর কারণে আমরা দেখলাম যে বিশ্বজুড়েই খেলাধুলার বড় আসরগুলো বন্ধ ছিল, সব ধরনের খেলাধুলাই বন্ধ ছিল। আবারও ধীরে ধীরে মাঠে ফিরছে ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য খেলাধুলা। তো টেস্ট ক্রিকেট তো এমনিই কম হয়, এবং করোনার কারণে ক্রিকেটাররাও আসলে দীর্ঘদিন একদম মাঠে খেলার সঙ্গে ছিলেন না। তারা হয়তো ব্যক্তিগতভাবে বা দলগতভাবে ট্রেনিং করেছেন, অনুশীলন করেছেন, কিন্তু মাঠে খেলার অভিজ্ঞতাটি তারা কিছুটা বাইরেই ছিলেন। তো এরই মানে টেস্ট নিয়মিত হয় না, তারপর করোনার কারণে দীর্ঘ বিরতি, এর কি কোনো ফল কি ভারত দলের পারফরমেন্সে পড়েছে বলে আপনার কাছে মনে হয়েছে খেলা দেখে? খেলা দেখে তো এটা আসলে ওইটার প্রভাব পড়েছে বলে আমার মনে হয় না। আপনি দেখেন যে ওরা কিন্তু ক্রিকেটটা শুরু করেছে আইপিএল দিয়ে, না? হ্যাঁ, লম্বা সময় কিন্তু যে করোনা কালীন পরিস্থিতির কারণে যে বায়া বাবল, ওইটার মধ্যে লম্বা সময় তারা ছিলেন, এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিন্তু আমরা অনেক দুর্দান্ত কিছু পারফরমেন্সও দেখেছি ইন্ডিয়ার ক্রিকেটারদের। আমি বলবো না যে আসলে মানে করোনা বিরতির প্রভাব এর মধ্যে পড়েছে বলে আমার কাছে মনে হয় না। আমি যেটা শুরুতে বলছিলাম যে আসলে অনেক লম্বা বিরতি দিয়ে পিঙ্ক টেস্টটা হয়, এবং অন্য সাদা এবং লাল বলের তুলনায় এই বলটার মধ্যে পার্থক্য আছে অনেক। হ্যাঁ, এটার সিমটা একটু শক্ত হয়, এবং ফাস্ট বোলারদের বেশি সহযোগিতা আছে বলে মানে ফাস্ট বোলাররাই বলে থাকেন। এবং এই বলের ঔজ্জ্বল্য মানে পালিশ যেটা, সেটা অনেক বেশি সময় থাকে অন্যান্য বলের তুলনায়, যে কারণে শুরুর দিকে সুইংটাও অনেক বেশি পেয়ে থাকেন ফাস্ট বোলাররা। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন যে দুই ফাস্ট বোলার মিলেই কিন্তু মানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন পুরোটাই শেষ করে দিয়েছেন প্রায়। তো আমার কাছে মনে হয় না আসলে করোনা বিরতির কোনো প্রভাব ছিল এখানে। আমি বলবো যে মানে ট্রুলি ক্রিকেটিং অ্যাসপেক্টেই
আসলে এই ব্যর্থতা বলুন বা অস্ট্রেলিয়া বহু আগে, সেটা হয়তো আরো 10-15 বছর আগে আমরা শুনতাম যে ভারত দেশের মাটিতে, নিজেদের মাটিতে তারা বাঘ এবং নিজেদের সুবিধাজনক উইকেট বানিয়ে তারা আসলে প্রতিপক্ষের মুখোমুখি হয়, এবং দেশের বাইরে গেলে ভারতের পারফরমেন্স আসলে সেরকম না। কিন্তু গত 10 বছরে কিন্তু ভারত আসলে এই অপবাদ থেকে অনেকটা নিজেদেরকে বের করে আনতে পেরেছে। তারা কিন্তু দেশের বাইরেও পুরোটাই বের করে এনেছে, তারা বাইরে গিয়ে রেগুলার জিতেছে, ভালোই খেলছে, অস্ট্রেলিয়াতেও জিতেছে, ভালোই খেলছে। এখন আজকের এই ঘটনা কি আবার এই পুরো ব্যাপারটা উল্টে যাবার, আবার অতীতে ফিরে যাবার এরকম কোনো ইঙ্গিত নিশ্চয়ই দিচ্ছে না? জি, আচ্ছা, আমরা আপনি মানে আপনার কথাই শুনতে চাইছিলাম যে আজকের এই 36 রানে অল আউট হওয়ার যে বিষয়টা, তাতে তো নিশ্চয়ই দেশে বিদেশের মাটিতে ভিন্ন কন্ডিশনে খেলার যে একটি চাপ, তার সঙ্গে তো নিশ্চয়ই আপনি কোনো যোগ দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই, মাসুদ পারভেজ? না সেটা দেখতে পাচ্ছি না, কারণ সেই চাপ বলুন বা সেই বাধা বলুন, এটা এই ইন্ডিয়া টিম অনেক আগেই জয় করে এসেছে। হ্যাঁ, আমি নিশ্চিত যে এই সিরিজে তারও টেস্ট বাকি আছে। হ্যাঁ, আমি নিশ্চিত যে সেখানে অন্য ভারতকেই দেখা যাবে। মানে গত 10-12 বছরে যেই ভারতকে আমরা বিদেশের মাটিতে খেলতে দেখেছি, আমি নিশ্চিত যে পরের 2 টেস্টে আবার সেই ভারতকেই দেখা যাবে নিশ্চয়ই, এবং ক্রিকেট প্রেমীদের আসলে হয়তো একটি বাড়তি মনোযোগও থাকবে আজকের এই ঘটনার পরে, তাদের মনোযোগের গভীরতাও নিশ্চয়ই বাড়বে যে পরের ম্যাচগুলোতে আসলে ভারত কি করে সেটা দেখার জন্য। মাসুদ পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজের সঙ্গে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে, বিশেষ করে ভারতের 36 রানে অল আউট হয়ে যাবার যে ঘটনা। আজকে সারাদিন ক্রিকেট প্রেমী বা যারা আসলে খেলার খবরগুলো অনুসরণ করেন তাদের মধ্যে বিস্তর আলোচনা এবং কৌতূহল বিস্ময়ের জন্ম দিয়েছিল। একই সঙ্গে আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এলাম নিউজ গ্যালারির। এতক্ষণ যারা দর্শক আমাদের সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।